নেশা নেশা চোখ নিয়ে বিহান ভাই কেমন করে যেন অনস্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। বিহান ভাইয়ের এমন আচরণ অপরিচিত চাহনি হাঁসফাঁস করে দেয় ভেতরটা। ব্যাকুল অস্থির হওয়া হৃদয় অঙ্গিনায় ঘুরপাক খায়। নিঃশ্বাসটা আটকে আসতে চায়। অনুভব করে পা দুটি তার কাঁপছে। কণ্ঠটা রোধ হয়ে আসতে চাইছে। নিজেকে নিয়ে কিছু সাফাই গাইবে, সেই শক্তিও পাচ্ছে না। অদ্ভুত, হঠাৎ তার সাথে এমন হচ্ছে কেন? আর ওই অসভ্য পাজি গণ্ডারটাই বা কেন এভাবে তার দিকে তাকিয়ে আছে? বিহানের চোখ মুখে নেশা উবড়েছে পড়ছে, যেন সে ড্রাগস। একরাশ ঘোর আর মুগ্ধতা ডুবে আছে ওর চোখ মুখে। অবস্থা শোচনীয়। ওই প্রবল আসক্তি মেশানো চাহনি দিয়ে রাহার দিকে চোখ বুলাতে বুলাতে এগিয়ে গেল। এক হাত দিয়ে শার্টের বোতল খুলতে খুলতে মোহাচ্ছন্নভাবে বিহান পা বাড়ালো রাহার দিকে। অবুঝ বোকা রাহা টনক নাড়ল, একটু ঘাবড়েলেও। পুরো শরীর নড়ে উঠল ওর। হকচকিয়ে গিয়ে পা পিছনের দিকে এগিয়ে নিল। আতঙ্কিত ভীত কণ্ঠে শুধারো, কি হয়েছে বিহান ভাই? বিহান নেশাময় চাহনি রাহার উপর রেখে এগিয়ে যেতে যেতে কেমন মাতাল মাতাল কণ্ঠে বলল, গা কেঁপে উঠল মেয়েটার। গলা শুকিয়ে এলো ওর। এ কেমন সুরের কথা বলছে মানুষটা? ঠিক আছে নাকি? পিছিয়ে যেতে যেতে কাপা গলায় বলল আরো, কি গাইবো? সকালে যেই গানটা গেয়েছিলি সেটাও আবার গা। ও, ওটা তো একটা গাইন ছিল, গা। ঢোক গিলল রাহা। পাগল নাকি এই লোক? আতঙ্কিত ভয় জমানো দৃষ্টিটা একটু নিচে নামতেই পুরো জমে যাওয়া অবস্থা ওর। বিহান ভাই পুরো শার্টের বোতাম খুলে ফেলেছে। লাস্টে শুধু দুইটা বোতাম খোলা বাকি। কালো কালারের শার্টের ফাঁক দিয়ে উনার পরন পেটানো খাসকাটা বুকে কিছুটা অংশ দেখা যাচ্ছে লম্বিতভাবে। এতই দমটা আটকে আসছে চাইল ওর। কম্পিত চিকন চিকন কণ্ঠে শুধারো, মেয়ে, আপনি শার্ট খুলছেন কেন বিহান ভাই? তোকে তোকে শরীর দেখাবো। সেই দিন হয়তো ভালো করে দেখতে পারিসনি আমি কালাচান কিনা। আপনি পাগল নাকি? নো, তোকে আমার পুরো শরীর দেখাবো আজ, তাই শার্ট খুলছি। নুট হতে হবে। প্যান্ট খুলবো বলতে বলতে বিহান কোমরের প্যান্ট বোতামে হাত রাখতে রাহা চোখ মুখ খিচে মৃদু চিৎকার দিয়ে উঠল। চোখে হাত চেপে রেখেই মুখটা ঘুরিয়ে নিয়েছে ও। আস্তাগফিরুল্লাহ, নাউজিবিল্লাহ। অসভ্য লোকটা কি করতে চাইছে? শার্টের সবগুলো বোতাম খুলে ফেলেছে, এবার কি সত্যি প্যান্টের বোতামও খুলবে নাকি? রাহা থরথর করে কাঁপছে। বিহান ঠোঁট কামড়ে হাসলো। ওর এই অবস্থা দেখে খুব আনন্দ পেল। শর্ট গতিতে এগিয়ে যেতে যেতে বলল, আমায় কি ডাকবি যেন বললি? রাহা এবার চোখের উপর থেকে আঙুল কিছুটা ফাঁক করে দেখে নিল জাদরে গন্ডারটাকে। না, অসভ্য খবিশ লোকটা প্যান্ট খোলেনি। দুই কাঁধের শার্টটাও জড়ানো, তবে শার্টের সবগুলো বোতাম খোলা। শার্টের ফাঁক দিয়ে গলা থেকে নাভি পর্যন্ত দেখা যাচ্ছে সব। অসভ্য লোকটা সেই দিন দিকে বিন্দুমাত্র হেলদোল নেই। কিন্তু ওই ছেলেটার উদম শরীর দেখলেই তো জানে জান অবস্থা। সে এগিন কি ডাকবি বলেছিলি? কি? ডোন্ট ইউর সে ইউ কাম মি জান লাভিং। গলা কেঁপে ওঠে রাহা। বিহান ভাইয়ের হঠাৎ কি হলো? টিভিতে দেখা মানুষের মতো মাল পানি খেলো নাকি গন্ডারটা? ও কি ভাই, আপনি কাছে আসছেন কেন? তুই আমাকে কাছে আসতে বলছিস তাই? কখন বললাম? সকালে। আ আমি তো গান গাইছিলাম। কাকে দেখে গাইছিলি? কার জন্য বলছিলি? মরে যাবি? আমি? না না, তাহলে কেন? কে ছিল আর ওখানে? সারহান? এগিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলো বিহান। জীবনেও না। বিহান এবার বড় কদম ফেলেই খপ করে চেপে ধরল রাহার হাতটা। ধরফরিয়ে উঠল মেয়েটা। নিঃশ্বাসটা আটকে রাখলো নিজ গহ্বরেই। নিশ্চয় পাথরের মতো তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। ও স্থির ভরাটা দেখে বিহান ভাই হাতটা ছেড়ে দিয়ে কোমর চেপে ধরল। একটানে কিছুটা কাছে নিয়ে এসে গভীর চোখে তাকালো রাহার চোখের দিকে। এদিকে রাহা প্রাণ পাখিটা একেবারেই উড়ে যাওয়ার পথে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কিংকর্তব্যমূলক হয়ে তাকিয়ে আছে বিহান ভাইয়ের দিকে। শরীরের মধ্যে যেন কারেন্ট প্রবাহিত হচ্ছে, শিরায় উপশিরায়
গুলি যেন বুদবুদ করে ফুটেছে। পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। মনে হচ্ছে হাওয়ার উপর দাঁড়িয়ে আছে সে। কি হলো এটা? কি করছে এই লোক? মানুষটা কি মানুষটা নিজের সজ্ঞানে আছে? বুকের ছাতি নাই, অক্সিজেন বড্ড অভাব আছে। তবুও অবুঝ নিরলস স্থির চাহনি দিয়ে দেখছে বিহান ভাইকে। লোকটা কি অস্থির ভঙ্গিতে রাহাকে দেখছে, কেমন এলোমেলো দৃষ্টি দিয়ে পুরো মুখ পর্যবেক্ষণ করছে। বারবার চোখে থেকে দৃষ্টি যেন ওর ঠোঁটের উপর গিয়ে নিবদ্ধ হচ্ছে। এমন মনে হচ্ছে কেন তার? হিস হিস করে বলল বিহান, শ্বাসটা টান ইডিয়েট। অথচ তাকে সেটাও সুযোগ না দিয়ে পরক্ষণেই আরেকটা ভয়ঙ্কর কাজ করে বসলো লোকটা। তার কোমরের দুই পাশে শক্ত করে চেপে ধরে পাশের পড়ার টেবিলের উপর রাহাকে বসিয়ে দিয়ে বিহান ঝুঁকলো। বাম হাতায় আতঙ্কিত রাহার পাশে টেবিলের উপর রেখে শরীর খানিকটা ঝুঁকে দিয়ে মেয়েটার উপর ভীষণ অস্বস্তির রাহা শ্বাস টানতে আটকে রাখল ভেতরে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না সে। শুধু মনে হচ্ছে আজ সে মরে যাবে। এই লোক হার্ট অ্যাটাক করিয়ে তাকে মেরে ফেলবে। বিহান রাহার দিকে ঝুঁকে ওর চোখের দিকে তাকায়, ঘোরাচ্ছন্ন কণ্ঠে শুধায়, কি আছে তোর চোখে? কেন ভাষা বুঝিস না? আমি। রাহা উত্তর কবলে দূরে কথা এগিয়ে দম আটকে তার মরে যাওয়ার উপায়। ভেতরে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। এক রক্তি শান্তি পাচ্ছি না সে। আবার মুখ ফুটে না কিছু বলতে পারছে আর না নিজে আকজ শরীরটাকে নড়াতে পারছে। ড্যাব ড্যাব চোখে কেবল তাকিয়ে দেখছে বিহান ভাইয়ের আসক্তি মেশানো নজর। কিরে বল, কি আছে তোর চোখে? তোর চোখের ভাষা কিছু থাকলে সেটা বিহান বোঝে না এমন কি নাকি? বিহান ভাই, বল, শুনছি। আমার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? রাহাত দুই হাত পিছনে ঠেকিয়ে নিজেও কিছুটা পেছনে হেলে রয়েছে। বিহান ভাইয়ের দিকে ভ্রু উঁচু করে তাকিয়ে আছে অদ্ভুত চোখে। বোকার মতো উপর নিচ হয়ে নড়িয়ে জবাব দিল, কেন কষ্ট হবে? আমি তো তোর সাথে কষ্ট দেওয়ার মতো এখন কিছুই করলাম না। বিহান ভাই এর ডাবল মিনিট কথার সঠিক মানে বুঝলো না গাধা রাহা। এটা বুঝলে তা বিহান কেন? এবার বল, আমার জন্য তোর মন আনচান আনচান করে কেন? রাহার ভেতরটা খামচে ধরল কিছু একটা। দাঁতে দাঁত খিঁচে নিজেকে শক্ত করার চেষ্টা করলো সে। সত্যি হৃদয়টা এবার আনচান আনচান করছে। শুকনো গলাটা ভেজানো চেষ্টা করলো সে বিহান ভাইয়ের দিকে এগিয়ে তাকিয়ে থেকেই। বিহান মন ভরে দেখলো ভয়ে লাল চোখ মুখ রাহা। ওর ওই অস্বস্তি মাখা ঘাবড়ানো চোখ মুখ ভেতরে আলোরজ তুলল, তৃপ্তি প্রবল বইল। তবুও বাহির থেকে স্বাভাবিক আছে ছেলেটা। রাহার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে আচমকায় ঠোঁট গোল করে ফু দিল মেয়েটার মুখের উপর। একে তো বিহান ভাইয়ের শরীর থেকে জ্যান্টার মাতাল করা একটা সুঘ্রাণ ভেসে আসছে। তার উপর অমন উষ্ণ আবহাওয়া। রাহা নাজুক শরীর শিউরে ওঠে। চোখ মৃদু ঘাটটা খানিক বাঁকিয়ে নেয়। এত ফর্সা দুধে আলতা গলায় নিচের ভাগের লালচে মাঝারি আকারের তিলটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। মুহূর্তে খেয়ে হারায় ছেলেটা। তপ্ত এক ধাক্কা লাগে বিহানের বুকের ভেতর। হৃদয়ের খরস্রোতে ঢেউ বইতে থাকে ধীরে, সম্পূর্ণ বিহানের সংযমত হারায়। ভেতরটাও অধৈর্য হয়। পুরুষালী সত্তাটা হঠাৎ খাপটে হয়ে যায়। সবসময় ধৈর্যের সাথে সবকিছু মেনে নেওয়া কঠিন পুরুষটাও নিজেকে সামলাতে ব্যর্থ হয়। চোখের পলকে রন্ধ্রে রন্ধ্রের উত্তাপ হাওয়া ছড়িয়ে পড়ে, সেই সাথে নিঃশ্বাসের ঘনত্বও বেড়ে ওর যায় প্রবল বেগে। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে অবলিচ ধীরে মানুষটা নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে। কিন্তু আজ যেন নিজেকে সংযম নিয়ন্ত্রণ উন্মাদ হতে চাইছে। বিহান বেশ বুঝতে পারছে নিজেকে আটকানো তার জন্য বড্ড কঠিন। মেজাজটা মুহূর্তেই নিজের উপর ক্ষিপ্ত হয়ে গেল। কটমট করতে করতে হুট করেই রাহার ঘাড়ে পিছনে হাত গলিয়ে ওর চুলগুলি মুঠোয় চেপে ধরে। হাতের মুঠোটা ঝুঁটি সামান্য
জোরালোই ছিল। মেয়েটার মৃদু গেঁগিয়ে ওঠে। সেই চাপা আর্তনাদ খোঁপাটে বিহানকে আরো উন্মাদ করে। দাঁত কেটে সেই চুলের মুঠো চেপে রাখা হাতটা ঘুরিয়ে রাহার মুখটা একেবারে নিজের সন্নিকটে নিয়ে আসে। মেয়েটার চোখ মুখ মৃদু রেখেছে, চিকন চিকন ভ্রু দুটি কুঁচকে আছে, আপেলের মতো লাল আভা সারালো তুলতুলে গাল দুটিও জড়সড়, লাল চেরির মতো ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে। সেই সাথে অবাধ্য, অস্থির আর অস্বাভাবিকভাবে লাফিয়ে যাচ্ছে বিহানের হৃৎপিণ্ডটা। সূক্ষ্ম গভীর নজরে খুঁটিয়ে খুঁটিয়ে বিহান দেখতে চলেছে সেসব। বুকের ভেতরটা তোলপাড় করে দিচ্ছে তার। নিজেকে যথেষ্ট শক্ত করে হিস কণ্ঠে মৃদু আওয়াজ তুলে আওড়ালো, তুই আমার জন্য আগুনের মতো রাহা। দূরে থাকলে উত্তাপ দিয়ে জ্বালাস, কাছে এলে আমায় একেবারে ঝলসে দিস। ভীতু রাহা একেবারে তাকায় না, চোখ মুখ খিচে রাখে। বিহান ভাইয়ের এক মুঠে থাকা চুলে এখন তার একটু টান লাগে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। অস্বস্তিতে নিজেও জমে যাচ্ছে। পাথরের মতো বিহান ভাই যেভাবে তার ঘাড় ধরে মুখটার উপর তুলে রেখেছে ঠিক সেইভাবে আছে মেয়েটা। বিহান অদ্ভুত মাতাল নজরে দেখলো রাহার ভয়ে তিরতির করে কাঁপতে থাকা মেলায়ম ঠোঁট দুটি। ভেতরটা জ্বলে উঠল তার। সঙ্গে সঙ্গে বুকের ভেতর হওয়া অধৈর্যর সে জ্বালনিত চোখ দুটি খিঁচে নিল। এসেছে মেয়েটাকে একটু জ্বালিয়ে শান্তি দিতে, অথচ এই মেয়ে তাকে ঝলসে দেওয়ার ক্ষমতা রাখে নিজের মাঝে। কি সাংঘাতিক বারুদ! বিহান ঝট করে চোখ খুলল, তাকাল তাকালো, থেমে থেমে শ্বাস টান করুণ ভীতু মুখটায়। সেই মুখের দিকে গভীর নজর রেখে ফিসফিস করে বলে বিহান, আর কত জ্বালাবি আমায়? আর কতভাবে জ্বালিয়ে একটু শান্তি দিবি? বিহানের গলা ধরে আছে। তার অস্বাভাবিকভাবে নেওয়া শ্বাস স্বাভাবিক কণ্ঠ রোধ করে দেয়। ঢোক গিলে বলে আবারও, আর কতদিন আমাকে চাতক পাখির মতো অপেক্ষায় করাবি স্টুপিড? বিহান একটু অপেক্ষা করে এলোমেলোভাবে খুব কাছে থেকে দেখে যায় চোখ মুখে রাখা ভারী শ্বাস টানা রাহার মুখটা। শুধু জ্বালাই দিয়ে যাচ্ছিস, অথচ আমায় শান্ত করার ক্ষমতা এখনো হয়নি তোর। বিহান ভাইয়ের হ্যাঁকসি স্বরে বলা কথা আগামাথা কিছুই বোঝে না রাহা, শুধু নিজের বেসামাল অস্বস্তিটা টের পায়। বিহান ভাইয়ের উপস্থিতিত উনার গায়ের মাতাল করা সুঘ্রাণ গরম নিঃশ্বাস, তার উপর নিজের অবাধ্য চঞ্চল ব্যাকুল অনুভূতিতে মেয়েটা মরণদয়ের উপনীতি। বিহান রাহার ঘাড়ের পিছনে ওর চুল মুঠ করা রাখা হাতটা আরেকটু শক্ত করে। সেই সাথে ওর মুখটা আরেকটু উঁচু করে হিসহিস সুরে বলে, তাকা আমার দিকে, ইডিয়েট, লুক অ্যাট মি। অস্থির উচ্চাটনে বুঁদ হওয়া রাহা সেসব শোনে না, তাকায় না। আপন মনে নিজের অস্বস্তিটুক সম্বল করে চুপটি মেরে চোখ বন্ধ করে রাখে। তার চোখে আরেকটুকু ব্যগ্র হয় বিহান। চুলের মুঠো চেপে রাহা মুখ আরেকটু উপরে তুলে বলে, তাকাতে বলছি স্টুপিড, চোখ খোল। গলাটা মরুভূমি মতো চৌচির হয়ে গিয়েছে, তবুও একটু ভেজানো জলে জন্য আকুল রাহা ঢোক গিলল। আস্তে ধীরে পিটপিট করে তাকালো। চোখে সামনে ঝলমল করে ওঠে বিহান ভাইয়ের অদ্ভুত চোখজোড়া। আশ্চর্য, এই চোখ দুটি হঠাৎ এত অন্যরকম লাগছে কেন? এতটা ভালো লাগছে কেন সেই চাহনি? এই চাহনিতে কি নেশা মিশিয়ে এসেছে বিহান ভাই? বিহান কিছু সময় এলোমেলো চোখে চোখে দেখে গেল রাহার চোখে থাকা। বেসামাল চোখে পর্যবেক্ষণ করলো রাহার দৃষ্টি। এক নিমিষেই মনে হলো এই চোখে ডুবে যেতে, একেবারে মিশে যেতে ওর সাথে। নিজেকে ভাবনায় লাগাম টানার চেষ্টা করলো বিহান। রাহার করুণ মুখ দেখে হাতে মুঠোয় আগলা করে দিল, তবে ধারালো কণ্ঠে বলল, ফারদার আমার সামনে আজেবাজে গান গাইবি না, খেয়ে ফেলবো। পলক ঝাপটায় রাহা। বিহান ভাই কেমন অস্বাভাবিকভাবে শ্বাস টানছে, সেসব ভ্রু উঁচু করে দেখে চলেছে মেয়েটা। বিহান এক পা পিছিয়ে সরে দাঁড়ায়। রাহা পুরো মুখে আলতো নজর বুলায় সে বেশ সন্তর্পণে শেষের গলার দিকে, ওই লালচে তিলের দিকে। সেকেন্ড কয়েক পর দৃষ্টি ফিরিয়ে তাকালো ওর চোখের মাঝখানে। তর্জনীয় আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি কণ্ঠে বলল, ফার্স্ট বড় হয় ইডিয়েট, আমার ধৈর্য আর কুলাচ্ছে না। এরপর বিহান ভাইয়ের এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। গটগট পায়ে আওয়াজ তুলে বের হয়ে গেল রুম থেকে। টেবিলের উপর তখনও রাহা ঠায় করে বসেছিল। কিছুক্ষণ নিঃশ্বাসও চলছিল না তার। এরপর বেশ সময় নিয়ে বুকের ভেতরটা একটু আরাম বাতাস
ঢুকিয়ে নেয়। চোখে পাতলা কোমর স্থির হয়ে আসে, হাত পা নড়াচ্ছে না এক চুলও। উপর থেকে দেখলো মনে হয় একটা যান্ত্রিক কোনো পুতুল বসে আছে। আশার হাতটা আস্তে ধীরে বুকের উপর পাশে রাখলো। টের পেল হৃদয়টা বেসামাল হয়ে লাফাচ্ছে। ধুক 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 শব্দ করছে ছন্দে তালে। বিহান ভাই কি বলে গেল কিছুই তো মাথায় ঢুকলো না। সে ডুবে রইল সেই অদ্ভুত আবেশমাখা নতুন অনুভূতির রেশে। এক মিষ্টি মিষ্টি যন্ত্রণাদায়ক অনুভূতি। লিভিং রুমে বসে আছে জিদান, কামিনী, রুশমি। পাশে ফ্লোরে শামীম রাফি রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলা করছে। সোফায় পা গুটিয়ে হেলান দিয়ে বসে জিদান কখন থেকে চেঁচাচ্ছে, মা ঘরে কিছু থাকলে দাও, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কামিলি হাতে একটা ইংরেজি উপন্যাসের বই। সে এসব উপন্যাস খুব পছন্দ করে। চোখ তুলে দেখলো জিদান সোফার উপর পা তুলে ফোন টিপছে আর গুনগুন করে গান গাইছে। এই লোকটাকে দেখলে শরীর জ্বলে যায় তার। অসহ্যকর একটা মানুষ। দাঁত কটমট করে বিড়বিড় করে, এত দৌড়দৌড়ি করলে বেঁধে রাখতে পারিস না, পাজি লোক। জিদান মনোযোগ দিয়ে ফোন টিপলেও সে কথা শুনলো। ভ্রু কুঁচকে ধমকে উঠল, কি বললি তুই শাকচুন্নি? আবার বলে দেখ কি বলেছি। তুই আমায় বকাবকি করেছিলি, শুনেছি আমি। শুনলে তো ভালোই, তাহলে তো কান পরিষ্কার আছে। ঠাটিয়ে দু ঠাটিয়ে দুটা চড় লাগাবো বেয়াদব। সম্মান দিয়ে কথা বলতে পারিস না? আমি তোর মুরব্বি। এটা ভার নিয়ে বলল জিদান। কামিনীর মুখ মুছড়ে জবাব দিল, জান জানেই কোনো মান তাকে দেব, আবার সম্মান। জিদান পাশে থাকা একটা বড় ফুলের টব হাতে তুলে নিল। মেকি চোখ রাঙিয়ে বলল, এটা দেখেছিস, একদম মাথা ফাটিয়ে ফেলবো। এবার ফোন রেখে রশ্মি তাকাতেই ভাই এর দিকে। এরা দুজন সবসময় কানের কাছে ঘ্যান ঘ্যান করে, তাই এসব তার পাত্তা দেওয়ার সময় নেই। শুধু মেজাজ গরম হবে। কিন্তু ভাইয়ের হাতে এত বড় টব দেখে ভড়কে গেল ও। চেঁচিয়ে বলল, আরে ভাইয়া কি করছো তুমি? রাখো ওটা। জিদান টব রাখতে রাখতে বলল, ওই পেতনিকে বল চুপ থাকতে, নয়তো একেবারে ওকে জমে ঘরে রেখে আসবো সংসার করার জন্য। রশ্মি তাকালো কামিনীর দিকে। মেয়েটা রাগান্বিত চোখে তাকিয়ে ফোঁস করছে। সে কিছু বলবে তার আগেই ও চেঁচিয়ে উঠল, বড় মা, দেখে যাও, তোমার ছেলে আমাকে মার্ডার করে ফেলছে। মার্ডারের দেখেছিস কি তুই? চুপ করে থাক, নয়তো এক্ষুনি তোকে ইন্নানিল্লাহ করে দেব। কামিনী চোখ দুটো রেগে লাল হয়ে গিয়েছে। পারছে না শুধু এগিয়ে গিয়ে জিদানের গলাটা চেপে ধরতে। সে আবারও চিৎকার করে বলল, বড় মা কোথায় তুমি? এদিকে আসো। জিদান চোখ বড় করে ভয় দেখানোর উদ্দেশ্য বলল, ওই সেমরি, ঢ্যাঁড়সের ঢ্যাঁড়স, মুখ অফ যা, নয়তো বাস আনছি আমি। একেবারে থেমে গেল সে। রোশনি বলল, ভাইয়া চুপ করো না। আমাকে বলছিস কেন? ওই আলু ভর্তা মাকে ডাক কেন এখানে? নানি ঝিঝি করবে আমায়। মোটা শক্ত গলায় শোনা যায় তক্ষুনি, হারামির বাচ্চা, শুনেছিস আমি? মুহূর্তে জিদান নিজের চোখ মুখ পাল্টে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আম্মাজান। দিনকাল ভালো যাচ্ছে তো আপনার? আফসানা বেগম চোখ গরম করে ক্ষীণ স্বরে বলল, ফাজিল কোথাকার। উনার হাতে একটা প্লেট, তাতে কিছু সুইট রোল, সেগুলো টেবিলে রেখে ছেলের উদ্দেশ্য বললেন, আমি যে কোনো আওয়াজ না করি, আমার মেয়েদের সাথে ঝগড়া করবি না একদম। আর ছেলে দুটোকে কি কুড়িয়ে পেয়েছিলে? ছেলে দুটোকে নয়, শুধু তোকে। বলে আফসানা বেগম চলে গেল। জিদান বোকার মতো তাকিয়ে রইল মেয়ের দিকে। কামিনী আর রুশনি এ পর্যায়ে মুচকি হাসলো। এই বৈষম্য আর সইবে না মা, দেখে নিও। কামিনী ঠোঁট বেঁকে টিপে হাসে দেখে জিদান কটমট করে বলে, নাক কাটা পেতনি কোথাকার, হোস। কামিনী আর কিছু না বলে জিদানকে দেখিয়ে মুখ ভেঙচি দিয়ে ওঠে। একটু পর হেলে দুলে নিচে আসে রাহারানি। দেখতে পায় সবাই সবার সাথে ব্যস্ত। জিদান ভাই আর রুশনি আপু রুল দেখে খেতে খেতে ফোন ঘাটছে, আর কামিনী আপু বই পড়ছে। রাহাকে দেখে জিদান প্লেট থেকে আরেকটা রোল নিয়ে তাতে কামড় দিতে দিতে বলে, আরে আমাদের রাহারানি যে, আসুন আসুন। গলা ভরে হেসে এগিয়ে এসে বলল রাহা, কি খাচ্ছ তোমরা? প্লেটে অবশিষ্ট আর একটা আছে। রাহা সেই রোলটা নিয়ে চট করে কামড় দিল।
রাহা কামিনী প্রায় চেঁচিয়ে ওঠে, তুই আমার রুলটা কেন খেলি? রাহা হতবাক রূপে একবার কামিনীর দিকে দেখে আর আবার তাকায় হাতের রুলের দিকে। এটা তোমার কোথায় নাম লেখা ছিল বুঝি? কামিনী রেগে রেগে কোথায় শুনতে লাগলো ওকে। জিদান এবার খানিকটা শক্ত ধমক দিয়ে বলল, এটা সামান্য রুলের জন্য তুই একটা সামান্য রুলের জন্য তুই এমন করছিস কেন? ও আমারটাও কেন খাবে? আমি কি জানতাম নাকি এটা তোমার? বলল রাহা। না জেনে ধরবি কেন? এত জিহ্বা চলে কেন তোর? রাহা ফ্যাল করে তাকিয়ে থাকে। জিদান ভয়ঙ্কর এক ধমক দিয়ে বলে ওঠে এবার, আমায় রাগাস না কামিনী, মুখ সামলে কথা বল। সবসময় কিছু বলি না বলে ভাবিস না এই ঘটনাটা ছাড় পেয়ে যাবি। কামিনী তাকে দেখে জিদান ভাইয়ের মুখে চোখ মুখ লাল হয়ে আসে। লোকটা হয়তো খুব রেগে গিয়েছে, তাই চুপ করলো। রশ্মি বলল, এখানে সবার সামনে খাবার দিয়েছে, ও এসে সামনে পেয়েছে নিয়েছে। তুই এতক্ষণ নিলি না কেন? যেই ও নিয়েছে অমনি তো নিজেরটা মনে হলো। নীলা বেগম এসে মেয়েকে এক বালতি বকে গেল। জাহানারা বেগমও ধরলেন রাহাকে। বিহান আসার সময় এক বক্স রোল নিয়ে এসেছে। ও সবগুলো তো তুই একাই খেয়েছিস, বাকিগুলো ওদের সামনে দেওয়া হয়েছে। ওখান থেকেও কেন খেতে হবে? সবসময় মজা করার জিদান এই মুহূর্তে বেশ রেগে আছে। তাই গরম সুরে বলল, বনুকে বকবে না মেজমা, খাবার জিনিস খেয়েছে, এটা নিয়ে এত কথা কেন হবে? রুলে যদি এত অভাব পড়ে আমি না হয় কাল এক বস্তা নিয়ে আসবো, তখন যান যার আপত্তি সে যেন গলা ফুলিয়ে রাখে। কামিনী বুঝলো জিদান ভাই তাকে বিদ্রূপ করে কথাটা বলেছে, তবুও সে কিছু বলল না। এরপর লিভিং রুমটা অনেকক্ষণ এভাবেই নীরবতা গেল। রাহান মন ভালো করার জন্য জিদান একটু আশাকার দিতে মেয়েটাও প্রফুল্ল চিত্রে বলল, চলো না জিদান ভাই, আমরা সবাই কোথায় একটা গিয়ে ঘুরে আসি। অ- অনেক হয় কেন, কোন জায়গায় যায় না? ভাবুক চিত্রে বলল জিদান, যাওয়া যায়, নট বেড আইডিয়া। রশ্মিও বলল, বেশ ভালোই হবে, অনেকদিন আমরা ভাই বোন মিলে কোথাও যাই না। চলো জিদান ভাই, চলে যা, চলো চলো। রাহা জোরাজুরিতে বলল, জিদান যাওয়া তো যায়, তবে সমস্যা আছে একটা। কি সমস্যা? রশ্মির প্রশ্নর জবাব দিল রাহা, কোনো সমস্যা নেই, তুমি আমাদের নিয়ে চলো জিদান ভাই, প্লিজ প্লিজ প্লিজ। বনু, বাড়িতে আমার বড়জন উপস্থিত আছে, ওনার উপর মাতব্বারি করতে গেলে আমার পাছায় চামড়া হাওয়া করে দেবে। ওদের কাউকে কিছু বলতে না দিয়ে এই সুযোগে কামিনী বই রেখে উঠে দাঁড়ালো। কাট গলায় বলল, ঠিকই তো আছে, উনি থাকতে তোমার কেন এত তেল মারতে হবে? আমি যাচ্ছি বিহান ভাইয়ের কাছে, উনাকে বলে নিশ্চয় রাজি হবে, আমার কথা ফেলবেন না উনি। কামিনী আত্মবিশ্বাস নিয়ে সিঁড়ি দিয়ে হাঁটা দিল। তা দেখে জিদান বেশ মজা নিয়ে হাসতে লাগলো। একটু পর কামিনীর মুখ গুমরা করে নিচে ফিরল। তা দেখে পিতনি গলায় বলল জিদান, কিরে রাজি হলো তো? বিহান ভাই? কামিনী জবাব দিল না। অদ্ভুত এক রেশে থমে মেরে বসে রইল। মুখটা পুরো কালো ছাই হয়ে আছে, যেন বুকের ভেতরটা বড্ড আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে আছে। জিদান ভাইয়ের বিদ্রূপ হাসি ঠাট্টা কিছুই আর কানে তুলল না সে। তাদের হম্পিতম্পিতে এবার যোগ দিল শামীম, রাফিও। এক পর্যায়ে সবাই ধরল রাহাকে। অবশেষে বিহান ভাইয়ের থেকে পারমিশন আনতেই রাহা যেতে রাজি হলো। জিদান আর রুশনি মুচকি হাসতে লাগলো। তারা জানে তাদের ভাই এর মেয়ের কথা কোনোভাবেই ফেলতে পারবেন না। বুক ভরা আর কাপা হাতে পা নিয়ে ঘোরার লোভে রাহা বিহান ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজার পুরোপুরি লাগানো নয়, চাপা দিয়ে রাখা। সামান্য ফাঁকা দিয়ে রাহা ভেতরটা দেখার চেষ্টা করলো, কিন্তু পারছে না। অগত্য সেই আস্তে ধীরে দরজাটা খুলতে খুলতে ক্ষীণ মধুর সুরে ডাকলো, বিহান ভাই। খানিক ভেতরে ঢুকতেই আচমকায় থমকে গেল সে। স্পষ্ট দেখতে পেল বিহান ভাই ভেনিটির দিকে তাকিয়ে আছে, একপাশে শার্টটা কাঁধে দিয়ে থেকে একটু নিচের দিকে নামিয়ে রেখে। অর্ধেক উন্মুক্ত বিহান ভাইয়ের বাম দিকে পিঠের পুরো রক্তাক্ত হয়ে আছে। ভুল ত্রুটি ক্ষমা নজরে দেখবেন এবং আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।